শুনছেন গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক আবু ইসহাকের লেখা তার বিখ্যাত ছোট গল্প জোঁক। জোঁক গল্পটি আমরা নিয়েছি আবু ইসহাকের জোঁক নামক গল্পগ্রন্থ থেকে। গল্প পড়ার আসরের গল্প পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন শ্রোতা হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। জোঁক। সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদরপূর্তির নাম চাষি মজুরের ভাষায় পেটে জামিন দেয়া। চাল যখন দুর্মূল্য তখন এছাড়া উপায় কি? ওসমান হুক্কা নিয়ে বসে। মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল। হাতের তেলই ঢেলে সে স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে। 6 বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে, এই তেল মালিশ করলে কি হয় মা? পানিতে কামড়াতে পারে না। উত্তর দেয় মাজু বিবি। পানিতে কামড়ায়? পানির কি রাত আসেনি? আসে না আবার। ওসমান হাসে। আর দাঁত না থাকলে কামড়ায় কেমনে? টুনি হয়তো বিশ্বাস করত, কিন্তু মাজু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে। ঘাস, লতা পাতা, কচু গেছু পয়সা বিলের পানি খারাপ হইয়া যায়, ওই পানি গতরে লাগলে কুটকুট করে, ওর এই কয় পানিতে কামড়ায়। ওসমান হুক্কা রেখে হাঁক দেয়, কই গেলি তোতা? তামুকে ডিবা আর আগুনের মালসা লইয়া না যা, আমি আইতে আসি। তেল নিয়ে এবার ওসমান নিজেই শুরু করে। পা থেকে গলা পর্যন্ত ভালো করে মালিশ করে। মাথায় আর মুখে মাখে সর্ষের তেল। তারপর কাস্তে ও হুক্কা নিয়ে এসে নৌকায় ওঠে। 13 হাতে ডিঙিটাকে বেয়ে চলে 10 বছরের ছেলে তোতা। ওসমান পায়ে চটচটে তেল মালিশ করতে করতে চারিদিকে চোখ বুলায়। শ্রাবণ মাসের শেষ, বর্ষার ভরা যৌবন এখন। খামখেয়ালি বর্ষণ বৃষ্টির। আউশ ধান উঠে যাওয়ায় আমন ধানের গাছগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের সতেজ ডগা চিকচিক করছে ভোরের রোদে। দেখতে দেখতে পাট খেতে এসে যায় নৌকা। পাট গাছগুলোর দিকে তাকিয়ে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। যেমন মোটা হয়েছে, লম্বাও হয়েছে প্রায় 2 মানুষ সমান। তার খাটুনি সার্থক হয়েছে। সে কি যেমন তেমন খাটুনি? রোদ বৃষ্টি মাথায় করে ক্ষেত চষরে, ঢেলা ভাঙ্গরে, উড়া বাছরে, তারপর বৃষ্টি হলে আর এক চাষ দিয়ে বীজ বোনো। পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো, বাছট করো। বাছট করে খাটো চিকন গাছগুলোকে তুলে না ফেললে সবগুলোই টিংটিঙে থেকে যায়। কোষ্টায় আয় পাওয়া যায় না মোটেই। এত পরিশ্রমের ফসল কিন্তু তার একার নয়। সে শুধু ভাগ চাষি। জমির মালিক ওয়াজেদ চৌধুরী ঢাকায় বড় চাকরি করেন। দেশে গোমস্তা রেখেছেন। সে কড়াইগন্ডায় অর্ধেক ভাগ আদায় করে নেয়। মরশুমের সময় তার ছেলে ইউসুফ ঢাকা থেকে আসে। ধান পাট বিক্রি করে টাকা নিয়ে আবার সে ঢাকা চলে যায়। গত বছর বাইনের সময়ও একবার এসেছিল। এসে কাগজে কাগজে টিপসই নিয়ে গেছে ভাগ চাষিদের। এর আগে জমির বিলি ব্যবস্থা মুখে মুখেই চলত। দীর্ঘ সুপুষ্ট গাছ দেখে যে আনন্দ হয়েছিল ওসমানের, তার অনেকটা নিভে যায় এসব চিন্তায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ভাবে, আহা, তার মেহনতের ফসলে যদি আর কেউ ভাগ না বসাতো। ওসমান লুঙ্গিটা কাছা মেরে নেয়। জোকের ভয়ে শক্ত করেই কাছা মারতে হয়। ফাঁক ফেলে জোক নাকি মলদার দিয়ে পেটের মধ্যে গিয়ে নাড়ি কেটে দেয়। ওসমান পানিতে নামে। পচা পানি কবরেজি পাচনের মতো দেখতে। গত 2 বছরের মতো বন্যা হয়নি এবারও, তবু বুক সমান পানি পাট খেতে। এ পাট না ডুবিয়ে কাটবার উপায় নেই। কতগুলো পাট গাছ একত্র করে দড়ি দিয়ে বাঁধে ওসমান। ছাতার মতো যে ছাইনিটা হয় তার নিচে হুক্কা, তামাকের ডিবা, আগুনের মালসা ঝুলিয়ে রাখে সে টাংনা দিয়ে।
নৌকা থেকে কাস্তিটা তুলে নিয়ে এবার সে বলে, তুই নাও লইয়া জাগা, স্কুল তখন তাড়াতাড়ি আইসা পড়বি। স্কুল তো 4টার সময় ছুটি হইব। তুই ছুটি লইয়া আগে চলে আইস। ছুটি দিতে চায় না যে মাস্টার সাহেব। কামের সময় ছুটি দিতে পারবো না কেমন কথা? ছুটি না দিলে জিগাইস, আমার পাঠগুলো জাগ দেয়া দিতে পারবো নি তোকে মাস্টার। তোতা নৌকা বেয়ে চলে যায়। ওসমান ডুবের পর ডুব দিয়ে চলে। লোহারুর দোকান থেকে সদ্য আল কাটিয়ে আনা ধারালো কাস্তে দিয়ে সে পাটের গোড়া কাটে, কিন্তু 4-5টার বেশি পাট কাটতে পারে না এক ডুবে। এক হাতা পাট কাটতে 3-4 ডুব লেগে যায়। একের পর এক 10-12 ডুব দিয়ে হাঁপিয়ে ওঠা দমটাকে তাজা করবার জন্য জিরোবার দরকার হয়, কিন্তু এই জিরোবার সময়টুকু বৃথা নষ্ট করার উপায় নেই। কাস্তেটা মুখ দিয়ে কামড়ে ধরে হাতা বাঁধতে হয় এ সময়। প্রথম দিকে 10 ডুবে 3 হাতা কেটে জিরানো দরকার হয়, কিন্তু ডুবের এই হার বেশিক্ষণ থাকে না। ক্রমে 8 ডুব, 6 ডুব, 4 ডুব, 2 ডুব, এমনকি 1 ডুবের পরেও জিরানো দরকার হয়ে পড়ে। অন্যদিকে ডুব প্রতি কাটা পাটের পরিমাণও কমতে থাকে। শুরুতে যে 1 হাতা পাট কাটতে 3-4 ডুব লাগে, তা কাটতে শেষের দিকে লেগে যায় 7-8 ডুব। পেটের জামিনের মেয়াদ যতক্ষণ থাকে ততক্ষণ কাজ ভালোই হয়। মাঝে মাঝে ঠিকের উপর উঠবার আগেই পেটের মধ্যে ক্ষুধা রাক্ষস খাম খাম শুরু করে দেয়। ওসমান আমল দেয় না প্রথম দিকে, পাট কেটেই চলে ডুব দিয়ে দিয়ে। কিন্তু আমল দিতে হয় যখন মোচড়ানি শুরু হয় নাড়ি ভুড়ির মধ্যে। চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঝিমঝিম করে, হাত পাগুলো নিস্তেজ হয়ে আসতে থাকে। ওসমান একবার ভাবে ঘরে যাওয়ার কথা, ডাকবে নাকি সে ছেলেকে নৌকা নিয়ে আসবার জন্যে। কিন্তু কাজ যে অর্ধেকও হয়নি এখনো। 80 হাতা পাট কাটার সংকল্প নিয়ে সে জমিতে এসেছে। পরক্ষণেই আবার সে ভাবে, তোতা তো এখনো স্কুল থেকেই ফেরেনি, আর ঘরে এত সকালে রান্না হওয়ার কথাও তো নয়। পাশেই কিছু দূরে একটা শালুক ফুল দেখতে পায় ওসমান। তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। পেটে জামিন দেওয়ার এত সহজ উপায়টা মনে না থাকার জন্যে নিজের উপর বিরক্ত হয় সে। এদিক ওদিক থেকে ডুব দিয়ে সে শালুক ফুল তোলে গোটা 10-12। ক্ষুধার জ্বালায় বিকট গন্ধ উপেক্ষা করে কাঁচাই খেয়ে ফেলে তার কয়েকটা। বাকিগুলো মালসার আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। ওসমান আবার শুরু করে সেই ডুব দেয়া, পাটের গোড়া কাটা, হাতা বাঁধা। বেলা গড়িয়ে গেছে অনেকটা। প্রত্যেক ডুবের পর জিরোতে হয় এখন। পাটও 1-2টোর বেশি কাটা যায় না এক ডুবে। অনেকক্ষণ পানিতে থাকার দরুন শরীরে মালিশ করা তেল ধুয়ে গেছে। পানির কামড়ানি শুরু হয়ে গেছে এখন। ওসমানের মেজাজ বিগড়ে যায়। সে গালাগাল দিয়ে ওঠে, আমরা না খাইয়া শুকাইয়া মরি, আর এই শালার পাটগুলো মোটা হয়েছে কত। কাশিতে ধরে না কেন? চিকন চিকন হইতে দোষ আছিল কি? এই সে 1 পচে দিতাম সাবার কইরা। ওসমান তামাক খেতে গিয়ে দেখে মালসার আগুন নিভে গেছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল 1 পশলা। পাট গাছের ছাই নেই, বৃষ্টি ঠেকাতে পারেনি। ওসমান এবার খেপে যায়। গা চুলকাতে চুলকাতে সেই একচোট গালাগাল ছাড়ে বৃষ্টি আর পচা পানির উদ্দেশ্যে। তারপর হঠাৎ জমির মালিকের উপর গিয়ে পড়ে তার রাগ। সে বিড়বিড় করে বলে, বেড়া তো ঢাকা শহরে ফটেক বাবু হইয়া বসে আছে, থাবাটা দিয়ে আধাটা বাঘ লইয়া যাইব। বেড়ারে একদিন পচা পানির কামড় খাওয়াইতে পারতাম। ওসমান আজ আর কাজ করবে না। সিদ্ধান্ত করবার সাথে সাথে সে জোরে ডাক দেয়, তোতারে উ। 2 ডাকের পর ওদিক থেকে সাড়া আসে, আহি আয়, তোর আহিটা বাইর করবো অনেক। পাটের হাতাগুলো এক জায়গায় জড়ো করতে করতে গজগজ করে ওসমান। আমি বুড়া কাইটটা মরি, আর ওরা 1 পাল বসে আছে গিলবার। তোতা নৌকা নিয়ে আসে। এত সকালে তার আসার কথা নয়, তবুও ওসমান ফেটে পড়ে। এতক্ষণ কি করছিলে? তোর না কইছিলাম ছুটি লইয়া আগাইতে? ছুটি না দিলে ফলাই আইতে পারস নাই? আগে আইছিলাম, মা কইছিল আর একটু দেরি কর, বাত হইলে ভ্যানটা লইয়া যাইস। ফ্যান আনছোস? দে দে শিগগির। তোতা মাটির খোঁড়াটা এগিয়ে দেয়। লবণ মেশানো 1 খোঁড়া ফেন। ওসমান পানির মধ্যে দাঁড়িয়েই চুমুক দেয়।
সবটা শেষ করে অস্ফুট স্বরে বলে, শুকুর আলহামদুলিল্লাহ। ফেন টুকু পাঠিয়েছে, এজন্য স্ত্রীকেও ধন্যবাদ জানায় তার অন্তরের ভাষা। এরকম খাটুনির পর এ ফেনটুকু পেটে না দিলে সে পানি থেকে উঠতেই পারে না নৌকার উপর। এবার আউশ ধান কাটার সময় থেকেই এ দশা হয়েছে, অথচ কতই বা আর তার বয়স 40 হয়েছে কি হয়নি। ওসমান পাটের হাতাগুলো তুলে ধরে, তোতা সেগুলো টেনে তুলে নৌকায় গুনে গুনে সাজিয়ে রাখে। পাট তুলতে তুলতে ওসমান জিজ্ঞেস করে ছেলেকে, কি রাঁধছে রে তোর মা? ট্যাংরা মাছ আর কলমি শাক। মাছ পাইল কই? বড়শি দিয়া ধরছিল মায়। ওসমান খুশি হয়। পাট সব তোলা হয়ে গেলে ওসমান নৌকায় ওঠে। নৌকার কানিতে 2 হাতের ভর রেখে অতি কষ্টে তাকে উঠতে হয়। তোমার পায়ে কালা ওইটা কি বাজান? তোতা ব্যস্ত সমস্ত হয়ে বলে, কই? ওই যে জোক না কি জানি। আঙুল দিয়ে দেখায় তোতা। বাহ, চৌকি দূরে। এইটা আবার কোন সুখ লাগলো? শিগগির কাছে যাতে। তোতা কাস্তেটা এগিয়ে দেয়। ভয়ে তার শরীরের সমস্ত লোম কাঁটা দিয়ে উঠেছে। ডান পায়ের হাঁটুর একটু উপরেই ধরেছে জোঁকটা, প্রায় বিগতখানেক লম্বা। করাতে জোঁক, রক্ত খেয়ে ধুমসে উঠেছে। ওসমান কাস্তেটা জোকের বুকের তলা দিয়ে ঢুকিয়ে দেয়। এবার একটা শক্ত কাঠি দিয়ে জোকটা কাস্তের সঙ্গে চেপে ধরে পোষ মারে পা থেকে। বাস আমরে। ওসমান স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইস, কত রক্ত! তোতা শিউরে ওঠে। ছেলের দিকে তাকিয়ে ওসমান তাড়া দেয়, নে এবার লগি মার তাড়াতাড়ি। তোতা পাট বোঝায় নৌকাটা বেয়ে নিয়ে চলে। জোক হাঁটুর যেখানটায় চুমুক লাগিয়েছিল সেখান থেকে তখনও রক্ত ঝরছে। সেদিকে তাকিয়ে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন কইরা জোক ধরলো তোমার, টের পাও নাই? না রে বাজান, এগুলো কেমন করে যে চুমুক লাগায় কিছুই টের পাওয়া যায় না। টের পাইলে কি আর রক্ত খাইতে পারে? জোকটা কত বড়, পাপ পোষে। দুয়া বোকা, এটা আবার এমন কি জোক? এর চেয়ে বড় জোক আছে? জমি থেকে পাট কেটে ফেলার পরেও ঝামেলা পোয়াতে হয় অনেক। জাগ দেয়া, কোষ্টা ছাড়ানো, কোষ্টা ধুয়ে পরিষ্কার করা, রোদে শুকানো, এ কাজগুলো কম মেহনতের নয়। পাট শুকাতে না শুকাতেই চৌধুরীদের গোমস্তা আসে। একজন কয়াল ও দাড়িপাল্লা নিয়ে এসে নৌকা ভিড়ায় ওসমানের বাড়ির ঘাটে। বাপ বেটায় শুকনো পাট এনে রাখে উঠানে। মেপে মেপে 3 ভাগ করে কয়াল। ওসমান ভাবে, তবে কি তেভাগা আইন পাশ হয়ে গেছে? তার মনে খুশি ঝলক দিয়ে ওঠে। ওই ওসমান, 2 ভাগ আমার নাই তুইলা দাও। ওসমান হাঁ করে চেয়ে থাকে। আরে মিয়া, চাই রইছো কেন? যাও। আমারে কি 1 ভাগ দিলেননি? হ্যাঁ। কেন? কেন আবার নতুন আইন হয়েছে জানো না? তেভাগা আইন। তেভাগা আইন? আমি তো হে হইলে 2 ভাগ পাইব। হ্যাঁ, দিব আনে তোমার 2 ভাগ। যাও ছোট হুজুরের কাছে। হ্যাঁ, এখন যাইব। আইসা যাইও যখন ইচ্ছা। এখন পার 2 ভাগ আমার নাই, তুইলে দিয়ে কথা কও। না দিব না পাট, জিগাই আইহি। আরে আমার লগে রাগ কইরা কি হইব? যদি হুজুর ফিরাই দিতে কোন, তখন না এখানে আইটা ফেরত দিয়া যাইমু। না। ওয়াজেদ চৌধুরীর ছেলে ইউসুফ বৈঠকখানার বারান্দায় বসে সিগারেট ফুঁকছে। ওসমান তার কাছে এগিয়ে যায় ভয়ে ভয়ে। তার পেছনে তোতা। হুজুর, ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। ওসমান বলে, কি ব্যাপার? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ইউসুফ, 3 ভাগ কইরা 1 ভাগ আমারে দিছে। হ্যাঁ, ঠিকই তো দিয়েছে। ওসমান হাঁ করে চেয়ে থাকে। বুঝতে পারলে না? লাঙল গরু কেনার জন্য টাকা নিয়েছিলে যে 500। ওসমান যেন আকাশ থেকে পড়ে। আমি টাকা নিছি? কবে নিলাম হুজুর? হ্যাঁ, এখন তো আর মনে থাকবেই না। গত বছর কাগজে টিপসই দিয়ে যে টাকা নিয়েছিলে মনে পড়ে? লাঙল গরু কেনার জন্য টাকা দিয়েছি, তাই আমরা পাবো 2 ভাগ, তোমরা পাবে 1 ভাগ। তেভাগা আইন পাশ হয়ে গেলে আধা আধা সেই ভাগের মতো পাবে। আমি টাকা নেই নাই, এইরকম জুলুম খোদাও সহ্য করবো না।
যা যা বেটা, বেরো। বেশি তেড়িবেড়ি করলে এক পড়া জমিও দেবো না কোনো বেটারে। ওসমান টলতে টলতে বেরিয়ে যায় ছেলের হাত ধরে। ইউসুফ কুরুর হাসি হেসে বলে, তে ভাগা আইন পাশ হওয়ার আগে থেকে রিহার্সাল দিয়ে রাখছি। সিগারেটে একটা টান দিয়ে আবার সে বলে, আইন করে কি আর আমাদের আটকাতে পারো? আমরা সুসের ফুটো দিয়ে আসি আর যাই, হোক না আইন, কিন্তু আমরা জানি কেমন করে আইনকে বাইপাস করতে হয়। শেষের কথাগুলো ইউসুফের নিজের নয়, পিতার কথাগুলোই ছেলে বলে পিতার অনুকরণে। গত বছরের কথা, প্রস্তাবিত তেভাগা আইনের খবর কাগজে পড়ে ওয়াজেদ চৌধুরী এমনি করে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন কথাগুলো। আইনের একটা ধারায় ছিল, জমির মালিক লাঙ্গল গরু সরবরাহ করিলে বা ওই উদ্দেশ্যে টাকা দিলে উৎপন্ন শস্যের অর্ধাংশ পাইবেন। এই সুযোগেরই সদ্ব্যবহারের জন্য তিনি ছেলেকে পাঠিয়ে কাগজে কাগজে টিপসই আনিয়েছিলেন ভাগ চাষিদের। ফেরবার পথে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন কইরা লেখা রাখছিল, টিপ দেওয়ার সময় টের পাও নাই? ছেলের প্রশ্নের উত্তর দেয় না ওসমান। একটা দীর্ঘশ্বাসের সাথে তার মুখ থেকে শুধু উচ্চারিত হয়, আহারে। তোতা চমকে তাকায় পিতার মুখের দিকে। পিতার এমন চেহারা সে আর আগে কখনো দেখেনি। চৌধুরী বাড়ির সীমানা পার হতেই ওসমান দেখে করিম গাজী, নবু খাঁ ও আরো 10-12 জন ভাগ চাষি এদিকেই আসছে। করিম গাজী ডাক দেয়, কি মিয়া শেখের বউ, যাও কই? গেছিলাম এই বড় বাড়ি। ওসমান উত্তর দেয়, আমার ইমা মাইরা ফেলাইছে একরে, আমি বলে টাকা নিয়েছিলাম 500। কথা শেষ না হতেই নবু খাঁ বলে, ও তুমিও টিপ দিছিলা কাগজে? ও ভাই, কেমন কইরা যে কলমের খোঁজায় কি লেখা তুইছিল কিছু টের পায় নাই। টের পাইলে কি আর এমন ডাওয়ায়? টিপ নেওয়ার সময় গোস্তা কইছিল জমি বর্গা নিবা, তার একটা দলিল থাকা তো দরকার। হ্যাঁ, বেবাক মাইঝেরই আম্বাই ঠেকাইছে। করিম গাজী বলে, আরে মিয়া, এমন কারবারটা হইলো আর তুমি ফিরা চলছো? কি করবো তোয়? কি করবা? ঠিকই ওঠে করিম গাজী। চলো আমাকে লগে দেখি কি করতে পারি। করিম গাজী তাড়া দেয়, কি মিয়া সায়া রইছো কেন? আরে এমনেও মরছি অমনেও মরছি, একটা কিছু না করে ছাড়া দেবো। ওসমান তোতাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ি জাগা। তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে সে বলে, হ্যাঁ চলো, রক্ত সুইচা খাইছে, হজম করতে দিব না, যা থাকে কপালে।